আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ঠিক ঘণ্টাখানিক আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই জায়গায় দাবি করা হয় যে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্তৃক দায়েরকৃত যে তিনটি মামলায় সেনাবাহিনীর প্রায় ২৫ জন সাবেক বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেই গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি বা কাগজ তারা পাননি। তো সেনাবাহিনীর পক্ষ থেকে যে দাবিটি করছেন যে এটা তো আর কোনো পেপার বিল নয় বা এটা মোবাইল বিল নয় বা ইলেকট্রিসিটি বিল নয়, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই লিস্টটা তারা দেখেছেন, সেই লিস্টটা তারা পেয়েছেন। বাংলাদেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক্সিস্টিং যত আইন আছে সেই আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে সেনাবাহিনীর এবং কর্মরত বা সেনাবাহিনীর অফিসার ডিজিএফে যারা কর্মরত ছিলেন, র্যাবে যারা ছিলেন, এনটিএমসিতে যারা ছিলেন অথবা এনএসআইতে ছিলেন, এই যেই কর্মকর্তারা বিগত দিনে গুম খুন হত্যাযজ্ঞ এবং নানা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলার যারা আসামি আছেন, যে খুনিরা আছেন, তাদেরকে সেনাবাহিনী সেনা সদর মানে ঢাকা ক্যান্টনমেন্টে সংযুক্ত করেছেন। তবে তিনি ব্যাপকভাবে ব্যাখ্যা দিয়েছেন কি কি কাজ তারা করেছেন। ৮ তারিখে যে মামলাটি হয়েছে তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা নিজেরা পেপারসটা হাতে পাননি। এই জায়গায় একটু কথা বলি যে যদি সেনা সদর দপ্তরে বা এই যে আমরা যেটা দেখেছি প্রায় ১২টি সংস্থার কাছে এই যে অপরাধী যারা আছেন, খুনি যারা আছেন, যে ৩০ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে, তো তাদের নাকি ১২টা দপ্তরে সেই যে ওয়ারেন্ট মানে অ্যারেস্ট ওয়ারেন্টের যে পেপার সেটা পাঠানো হয়েছে। কিন্তু যদি সেনা সদর ওই দপ্তরে যদি না পাঠানো হয় বা তারা যদি সেই পেপারসটা না পেয়ে থাকেন, তাহলে এটা বিষয়টা কেমন দাঁড়ায়, তাই না? এত আলোচিত বাংলাদেশের একটি নিউজ, এত আলোচিত একটি বিষয়, এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো তারা পেপারটি পায় না। যদি সেনা বাহিনীর পক্ষ থেকে এই যে পেপারসটি না পেয়ে থাকে, এটা যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না পেয়ে থাকে, তাহলে তারা এটার একটা যথোপযুক্ত জবাব তারা দিবেন সেনাবাহিনীর কাছে। যাই হোক, তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই যে ২৫ জন যে অফিসার আছেন তাদের বিরুদ্ধে যে তারা একটি ডাটা দিয়েছেন, তথ্য দিয়েছেন, সেটা এরকম যে ২৫ জন সেনা কর্মকর্তা, এর মধ্যে অবসরে যাওয়া ৯ জন সেনা কর্মকর্তা এলপিআরে আছেন বা মানে অবসরে আছেন, এখনো পুরোপুরি অবসরে যায় নাই, তো এরকম আছেন একজন, আর চাকরিরত আছেন ১৫ জন। এই ১৫ জনের মধ্যে ১৪ জন তাদের সেনা হেফাজতে আছেন, আর একজন নিখোঁজ, তার খবর পাওয়া যাচ্ছে না। সেই ব্যক্তি হচ্ছেন মেজর জেনারেল কবির। তো তিনি নিখোঁজ। তাছাড়া ১৪ জনই সেনা হেফাজতে আছেন, আর এলপিআরে যাওয়া যে একজন আছেন সেই সেনা কর্মকর্তাও এই সেনা হেফাজতে আছেন। আর অবসরে যাওয়া ডিজিএফ এর সাবেক ডিজি বা মহাপরিচালক বা প্রধান পরিচালক যারা ছিলেন সাবেক, যে ৫ জন, সেই ৫ জন খুনিকে তারা সেনা হেফাজতে আনতে পারেননি। তারা বলেছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে এই যে যারা অবসরে চলে যান তারা যদিও সেনাবাহিনীর দায়বদ্ধতার মধ্যে থাকে, কিন্তু তারা বাংলাদেশের যে প্রচলিত আইন সেই আইনের আওতায় তারা আছেন, সেই জন্য তাদের বিরুদ্ধে তারা কোনো অবসর নেয় নাই বা সেনা সদরে যে সংযুক্তির বিষয়টি বা অ্যাটাচমেন্টের বিষয়টি নিয়ে তাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। আমরা ইতিমধ্যেই জানি যে এই যে অবসরে যাওয়া যে সাবেক ৯ জন, এর মধ্যে অধিকাংশই দেশ থেকে পালিয়েছেন এবং পালাতে হয়তো বা সেনা প্রধান সহ অন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। তবে এই যে এখন প্রশ্ন আসছে যে সেনা সদরে যে তাদেরকে সংযুক্তি করা হলো, সেনাবাহিনীর আন্ডারে যে ১৫ জন অফিসারকে নিয়ে রাখা হয়েছে, তাদেরকে কি আসলে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় সুপর্দ করবেন, না সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর
তারপর সেনাবাহিনী তাদেরকে হস্তান্তর করবেন বাংলাদেশের প্রচলিত আইনে। দেখুন, সেনাবাহিনী নিয়ে কিন্তু আমাদের যেমন আগ্রহের জায়গা আছে, বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক অঙ্গনে আছে, এবং জুলাই আগস্ট আপরাইজিংয়ের পর সেনাবাহিনী কিন্তু যে 555, 25 বা যেই সংখ্যাটি হোক না কেন, সেই যে সদস্যদের একটা তালিকা দেওয়া হয়েছে, সেই জায়গায় যে অনেক অপরাধী ছিল, এই তালিকার বাইরে অনেকে ছিল, সেই লোকজনদেরকে কিন্তু আর পরবর্তীতে আমরা খুঁজে পাইনি। এবং কি, যেটা অনেকটা জানা কথা যে আরাফাত, তারপরে অনেক 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 যে চোরগুলো বাটপারগুলো পালিয়ে গেছে, তারা সেনা হেফাজতে ছিল, পরবর্তী সময়ে সেনাবাহিনী কিন্তু তাদের পালিয়ে যেতে বাধ্য করেছেন। এখন সেই যেহেতু সেনাবাহিনী উইলিংলি বক্তব্য দিয়ে জানাচ্ছেন যে এই যে ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন জায়গায় কর্মরত যে খুনিরা আছেন, তার মধ্যে 15 জনকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বা সেনা ক্যান্টনমেন্টে সংযুক্তি করা হয়েছে। তো এই জায়গায় অন্তত পক্ষে এতটুকু সেনাবাহিনীকে ধন্যবাদ দিতেই হয় যে এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেটা বলে, সেই জায়গায় তারা নিজেরাও উদ্যোগী হয়ে যে কাজটা করেছেন, অনেক ভালো কাজ করেছেন। তাদেরকে এখন আইনের আওতায় যদি তুলে দেওয়া হয় সেটা ভালো। আর যদি আবার এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটাও দেখার বিষয়, যে আমরা আমাদের নিয়ন্ত্রণ রাখি আইনটা, যেই বিচার প্রক্রিয়ায় সেই জায়গায় কিছু প্রভাবিত করে, তাদেরকে ফাঁসি টাসি না দিয়ে হয়তো বা যাবজ্জীবন দিয়ে বা স্বল্প মেয়াদে কিছু যেই পানিশমেন্ট আছে সেগুলো দিয়ে তাদেরকে যদি মুক্ত করা যায়, সেই প্রচেষ্টাটা আবার সেনাবাহিনীর পক্ষ থেকে চালান কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। কারণ সেনাবাহিনীকে বিশ্বাস মানুষ করে, ভালোবাসে, দেশপ্রেমিক সেনাবাহিনী। তারপরেও এখানে কিন্তু অনেক বিষয়াদি আছে। এই যে যেই সেনাবাহিনীর কর্মকর্তা যে সাংবাদিক সম্মেলনটি করেছেন, তিনি আবার এটাও বলেছেন গত 50-60 বছরে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনায় অনেক সেনা অফিসার সে জায়গায় বিভিন্ন পর্যায়ে আইনের আওতায় এসেছেন। সুতরাং তিনি ইনডাইরেক্টলি হয়তো অনেক কথাই বলেছেন, অনেক বিষয়ে ইঙ্গিত করেছেন। যাই হোক, এখন বাংলাদেশের জনগণ দেখতে চায় যে এই যে খুনি যে সদস্যরা আছেন, সেনা সদস্যরা, সেই সদস্যদেরকে সাধারণ যে বাংলাদেশের আইন আছে সেই আইনের আওতায় হস্তান্তর করার মধ্য দিয়ে যে আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান সহ অন্যান্য যারা এই মুহূর্তে দায়িত্বরত আছেন, তারা সেই সমর্থনটি আইনের প্রতি জানিয়ে তাদেরকে আইনের আওতায় আইনের হাতে হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী যে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জায়গাটা অন্ততপক্ষে পরিষ্কার করবেন। কারণ কি, ইতিমধ্যেই যদি আমরা অন্ততপক্ষে বাংলাদেশের সকল পত্রিকা, বাংলাদেশের দুটি প্রধান এই মুহূর্তে রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, তারা কিন্তু নীরব, এবং বাংলাদেশের পত্র পত্রিকাগুলো নীরব। তো নীরব যে আছেন, এই নীরবতার মধ্য দিয়ে যদি আমরা প্রবাসে যারা আছে, আমরা যদি অন্ততপক্ষে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা যদি এই ভয়েসটা রেস না করতাম, তাহলে হয়তো বা এই যে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে এই যে 15 জনকে গ্রেপ্তার করা বা তাদের সেনা ক্যান্টনমেন্টে যে অ্যাটাচমেন্ট করা, এটাও হয়তো বা হতো না। এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেই আচরণগুলো এই জুলাই আপরাইজিংয়ের পর থেকে করছেন, সেই জায়গায় তো নানা সন্দেহের অবকাশ আছেই। তো সেই সকল বিষয়গুলো মিলিয়ে এই যে অপরাধী চক্র সেনাবাহিনীর মধ্যে আছে, তাদের যদি বিচার না করে, পরিষ্কার পরিচ্ছন্ন না করে, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যদি কলঙ্কমুক্ত না করা যায়, এবং কি এই যে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর যেই রাজনৈতিক হস্তক্ষেপের যেই প্রক্রিয়া, সেই সমস্ত বিষয়গুলো কখনো শেষ হবে না। তো আমি আশা করি যে সেনাবাহিনীর ভালো উদ্যোগ গ্রহণ করেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে মানে চাপে পড়ে এই কাজটি করতে বাধ্য হয়েছেন, সেটাও একেবারে নির্দ্বিধায় বলা যায়। কারণ তিনি গোপনে গোপনে অনেক অপকর্ম করার চেষ্টা করেন, কিন্তু এই জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে সে আগের মতো বা অন্য যে কোনো সময়ের চাইতে যে কোনো অপকর্ম করাটা আছে অনেক ডিফিকাল্ট, এবং আন্তর্জাতিক প্রেশার এবং ডক্টর ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণেই হোক, নানা প্রক্রিয়ায় এখন ওই ওয়াকার চাইলে সেই আগের সময়েরকার মতো যে কোনো অপকর্ম করতে পারেন না। এবং এখন তথ্য প্রযুক্তি এত আপডেট যেই জায়গায় মানুষজন খুব সহসায় অনেক তথ্য তারা পেয়ে যান। তো সব বিষয়গুলো বিবেচনা করে সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয়, এবং ওয়াকারুজ্জামানের অনিচ্ছা সত্ত্বেও যে তারা সেনাবাহিনীতে গ্রেপ্তার হয়েছেন, সেই বিষয়টি বা
যে এঙ্গেজমেন্ট হয়েছেন সেই বিষয়টিকেও সাধুবাদ জানাই। তো এই খুনিদের বিচার হোক বাংলাদেশে, এবং খুনিরা আরও যারা খুনি আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা যত তাড়াতাড়ি হবে বাংলাদেশের জন্য ততটাই মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।